নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। রাহুল গান্ধীকে আর কেউ পাপ্পু বলবেন না, বা রাহুল বাবাও বলবেন না, বা পিটার প্যানও বলবেন না। পিটার প্যানের অক্সফোর্ড ডিকশনারি দেখেন, তাহলে বলছে হু রিটেন্স ইউথফুল নেচার থ্রু আউট হিজ লাইফ, মানে যে কখনো বড় হয় না। 1 জুলাই রাষ্ট্রপতির বক্তব্যের উপর যে ধন্যবাদ জ্ঞাপন নিয়ে আলোচনা, বিরোধী দলনেতা হিসাবে রাহুল গান্ধীর প্রথম বক্তৃতা সংসদে, গ্যালারিতে মা সোনিয়া গান্ধী, বোন প্রিয়াঙ্কা গান্ধী উপস্থিত। 1 ঘন্টার উপরে বক্তব্য রেখেছেন রাহুল। আমিও দেখেছি তার বক্তব্য ইউটিউবে, আপনারাও নিশ্চয়ই অনেকেই শুনেছেন। কেউ কেউ বলছেন যে মেসি, নেইমার আর রোনাল্ডোর একটা সংমিশ্রণ সেদিনকে রাহুলের বক্তৃতায়। হ্যাঁ, রাহুল অ্যাগ্রেসিভ ছিলেন। তিনি পার্ট টাইম পলিটিশিয়ান যা নয়, তিনি যে সিরিয়াস পলিটিক্স করতে এসেছেন, অ্যান্ড হি ইজ হিয়ার টু স্টে ইন ইন্ডিয়ান পলিটিক্স, এই বার্তাটা দর্তহীনভাবে, সফলভাবে দেশের মানুষের কাছে পৌঁছতে পেরেছেন রাহুল গান্ধী। এটা আমার ব্যক্তিগত মত। তার বক্তব্যের সঙ্গে আমি অনেকাংশেই সহমত নই, কিন্তু রাহুল গান্ধীর নেতা হিসাবে উত্তরণ যে 1 জুলাই লোকসভায় হয়েছে, সেটা নিয়ে আমার অন্তত সন্দেহের অবকাশ নেই। আমার শ্রুতি দর্শকদের ভিন্ন মত থাকতেই পারে, সেটাই গণতান্ত্রিক ব্যবস্থার মাধুর্য, মত প্রকাশের স্বাধীনতা। তারা নিজেদের মতামত নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে। দেখুন, রাহুল গান্ধীর এই বক্তব্যের সময় 5 থেকে 7 জন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিবাদ করেছেন। নরেন্দ্র মোদী দুবার রাহুলের বক্তব্যের সময় উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন। একবার বলেছেন হিন্দুদের এইভাবে দাগিয়ে দেওয়া খুব বিপজ্জনক। দ্বিতীয়বার কটাক্ষ করে বলেছেন যে তিনি গণতন্ত্রে বিশ্বাস করেন বলে বিরোধী দলনেতার বক্তব্যকে গুরুত্ব দেন। মানে রাহুল গান্ধী যা বলছেন সেই বক্তব্যের যে কোনো গুরুত্ব নেই, ঠাড়ে ঠাড়ে প্রধানমন্ত্রী এই কথাটাই বলেছেন। অমিত শাহ হিন্দুদের নিয়ে রাহুলের বক্তব্য হিন্দু সমাজকে আহত করেছে, ক্ষমা চাইতে হবে রাহুলকে দাবি করেছেন। রাজনাথ সিং, ভূপেন্দ্র যাদব, নির্মলা সীতারামন, জি কিষণ রেড্ডি, কিরেন রিজিজু সবাই দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন। রাহুলের বক্তব্য তারা শুনেছেন প্রথম দিকে র্যাপ্ট অ্যাটেনশনে, তারপর রাহুল যখন স্পর্শকাতর বিষয়গুলোকে সামনে এনে সরকারকে বিঁধেছেন, প্রধানমন্ত্রীকে বিঁধেছেন, তখনই কিন্তু কনফ্রন্টেশনের বিষয়টা সামনে এসছে। এবং রাহুল এটাকে নিজের সাফল্য বলে মনে করতে পারেন, কারণ তার বক্তব্যের মাঝে দুবার প্রধানমন্ত্রী উঠে দাঁড়িয়ে বলেছেন, অমিত শাহ সরব হয়েছেন, এমনকি স্পিকারের কাছে রক্ষা কবচ পর্যন্ত চেয়েছেন। দেখুন, শিবের ছবি নিয়ে রাহুল এসেছিলেন এবং ত্রিশূল তার লেফট শোল্ডার, সেটা মাটিতে ঢাকা, অভয় মুদ্রা, কংগ্রেসের প্রতীক হাত, তার সঙ্গে তুলনা করেছেন, বলছেন ডারো মত ডরাও মত। কিন্তু আরএসএস বা বিজেপি যে হিন্দুত্বের ঠেকেদার নয় সেটা আমরা সবাই জানি, কিন্তু রাহুল যেভাবে বলেছেন তাতে কিন্তু অনেকের ধারণা হতে পারে যে সমগ্র হিন্দু সমাজকে তিনি অসহিষ্ণু, হিংসায় মদত দেয় বলে দাগিয়ে দিচ্ছেন। এটা নিন্দনীয়, এটা কিন্তু ঠিক নয়। রাহুল পরে অবশ্য কোর্স কারেকশন করে বলেছেন যে তিনি বিজেপি আরএসএস এর যে মতাদর্শ, সেই মতাদর্শকেই আক্রমণ করেছেন, কারণ বিজেপি আরএসএস এর লোকজন হিন্দু ধর্মের ঠেকেদার নয়। ইন্ডিয়া জোটের
শরিক দলের সাংসদদের বেশিরভাগও হিন্দু, তারা কিন্তু আরএসএস বিজেপির মতাদর্শকে মেনে চলে না। রাহুল সব থেকে বড় চমকটা দিয়েছেন অবধেশকে, যিনি ফৈজাবাদ থেকে এসপির টিকিটে জয়ী হয়ে সংসদে এসছেন, পুরনো নেতা, বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন। রাম মন্দির যেখানে, সেই ফৈজাবাদ সেই কেন্দ্রের অন্তর্গত। এরা বিজেপিকে খোঁচা দিয়েছেন উইথ আ পিঞ্চ অফ সল্ট। কিন্তু রাহুলের যে বক্তব্য ডারো মাত ডারাও মাত, এবং হিন্দুত্বের বিষয়টাকে নিয়ে যেভাবে তিনি প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন এবং এন্টায়ার বিজেপি ইকোসিস্টেমকে কাঠগড়ায় তুলেছেন, রাহুলের কৌশল থেকে স্পষ্ট আগামী দিনে এইভাবেই তিনি মতাদর্শগত লড়াইটা সংসদের ভিতরে চালিয়ে যাবেন। প্রধানমন্ত্রীকে হারানো যায় না, প্রধানমন্ত্রী অপরাজেয়, এই ধারণাটাকে ভাঙতে চাইছেন রাহুল। সেই জন্য তার আক্রমণের লক্ষ্যবস্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে কথাগুলো তিনি বলেছেন তার মধ্যে খুব একটা নতুনত্ব নেই। এই কথাগুলো নির্বাচনের আগেও আমরা শুনেছি, নির্বাচনের পরেও শুনছি, এবং আগামী দিনেও শুনব। শুধু ইডি তাকে 55 ঘন্টা জেরা করেছিল, ইডির অফিসাররা অফ ক্যামেরা বলেছিলেন যে আপনার মানসিক শক্তি অসাধারণ। তার বাড়ি কেড়ে নেওয়া হয়েছে, তাকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে, তাকে 55 ঘন্টা জেরা করেছে ইডি, সবকিছু বলে তিনি ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছেন। এবং তার নিশানা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির অভ্যন্তরে একটা তো বিভেদ আছে, যেমন রাজনাথ সিং বলুন, নীতিন গডকরি বলুন, শিবরাজ সিং চৌহান বলুন, এরা মোদী শাহ ডুওপলির কাছে অনেকটাই ম্রিয়মান। নীতিন গডকরি সংঘের খুব ঘনিষ্ঠ বলে তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে আছেন। রাজনাথ সিং উত্তর ভারতের ব্রাহ্মণ নেতা, সেই জন্য তিনি দায়িত্বে আছেন। কিন্তু মোদী শাহ তার মতো করে টিম সাজিয়েছেন, যেখানে অনেক বাজপেয়ী আদবানিজির সময়কার অনেক নেতাকেই অবসরের গ্রহে বা কি বলবো মার্গদর্শক মণ্ডলীতে পাঠিয়ে দেওয়া হয়েছে। যেমন ভেঙ্কাইয়া নাইডু উপরাষ্ট্রপতি হলেন, উপরাষ্ট্রপতি হিসাবে তার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে তিনি কিন্তু অবসরের গ্রহে। সম্প্রতি তার জন্মদিনে প্রধানমন্ত্রী তাকে শুভেচ্ছা জানিয়েছেন। একমাত্র শিবরাজ সিং চৌহানকে আর অবহেলা করা সম্ভব হচ্ছে না। 18 বছরের মুখ্যমন্ত্রী, প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াকে ঘুরিয়ে প্রো ইনকামবেন্সি ভোটে জিতে 2023-এ তার নেতৃত্বে বিজেপি মধ্যপ্রদেশে সরকার করেছে, কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হননি। না হয়ে তিনি বিদ্রোহ করেননি, লোকসভায় বিদিশা থেকে বিপুল ভোটে জিতেছেন। তাই গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে তাকে আনা হয়েছে কেন্দ্রে, যে গ্রাম উন্নয়ন ও কৃষক কল্যাণ, ওই শিবরাজ সিং চৌহান আছে। তাহলে বিজেপির অভ্যন্তরে একটা পাওয়ার স্ট্রাগল আছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. পুরনো যারা, তারা নিজেদের নেগলেক্ট হচ্ছেন বলে মনে করেন। রাহুল সেটাকেই একটু সুড়সুড়ি দিয়েছেন। বলেছেন রাজনাথ সিংজির সঙ্গে দেখা হলে নমস্কার করেন, হাসি মুখে কথা বলেন, কিন্তু মোদিজি সামনে থাকলে গম্ভীর হয়ে যান। অর্থাৎ পুরনো বিজেপির লোকেরা যে সহবত, শিষ্টাচার, বিরোধী দলের নেতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করেন, তাতে তারা অভ্যস্ত। কিন্তু বিজেপির দুই শীর্ষ নেতা সেটাকে পছন্দ করেন না। তাই বাধ্য হয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে তারাও বিরোধীদের সঙ্গে দেখা হলে হাসি মুখে সৌজন্য বিনিময় করেন না। যদি তাদের এই সৌজন্য বিনিময় ছবি কেউ তুলে মোদিজি অমিত শাহকে পাঠিয়ে দেন, এটাই বলতে চেয়েছেন রাহুল। অর্থাৎ বিজেপির মধ্যে যে বিরোধ আছে মোদিজি অমিত শাহের সঙ্গে পুরনোদের অনেকে,
এটা তো অনস্বীকার্য। রাজনাথ সিং, নীতিন গডকরি এরা মন্ত্রিসভায় আছেন, কিন্তু গুরুত্বের বিচারে অমিত শাহ এদের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রীর চোখ কান হচ্ছেন অমিত শাহ। তো এই বিরোধটা বিজেপির মধ্যে আছে। রাহুল এটাকে সচেতনভাবে উস্কে দিতে চেয়েছেন। তবে অবদেশ, যাকে কালকে রাহুল গান্ধী বললেন ইনি ফৈজাবাদে বিজেপিকে হারিয়েছেন, সেই অবদেশও রাহুলের হিন্দুত্ব নিয়ে বক্তব্যকে সমর্থন করেননি। আসলে হয়তো একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলেন রাহুল, তাই এমন কিছু কথা বলেছেন যেগুলো না বললেই না। কারণ বিজেপি হাতে অস্ত্র পেয়ে গেছে। অমিত শাহ বলেছেন যে গর্ব সে বলো আম হিন্দু হ্যাঁ, এরকম বলা কোটি কোটি মানুষ আছে, তাদেরকে হিংসায় মদত দেয়, অসত্য ভাষণ দেয় বলেছেন রাহুল গান্ধী। অর্থাৎ অমিত শাহ খুব সুকৌশলে রাহুল যে হিন্দু বিরোধী, সনাতন বিরোধী এবং ওভারঅল ইন্ডিয়া জোট যে হিন্দু বিরোধী, সনাতন বিরোধী, এই বার্তাটা দেশের মানুষের কাছে দিতে চাইলেন। সেই জন্য বললেন রাহুল গান্ধী সমগ্র হিন্দু সমাজকে আক্রমণ করেছে, অপমান করেছেন, তাই তার ক্ষমা চাওয়া উচিত। রাহুল এই দাবিকে খণ্ডন করে বলেছেন তিনি সমগ্র হিন্দু সমাজকে কাঠগড়ায় তোলেননি, বিজেপি আরএসএস হিন্দুত্বের ঠিকাদার নয়। কিন্তু অমিত শাহ রাহুলের এই বক্তব্যকে এইভাবেই ব্যাখ্যা করছেন যে রাহুল হিন্দু বিরোধী, ইন্ডিয়া জোট হিন্দু বিরোধী, তাই তারা হিন্দুদের অসহিষ্ণু, হিংসায় মদত দেয়, অসত্য কথা বলে, এইভাবে দেখিয়ে দিয়েছেন। অর্থাৎ রাহুল যে ন্যারেটিভটা তৈরি করতে চাইছেন সেই ন্যারেটিভেরই কাউন্টার দিল বিজেপি। কিন্তু এ তো হলো, অনেকে বলবেন আপনি একটু বেশি রাহুলের প্রশংসা করছেন। আমি বেশি রাহুলের প্রশংসা করছি না। রাহুলের 20 বছর হয়ে গেল সংসদীয় জীবন। রাহুল গান্ধী যে খুব সিরিয়াসলি কিছু কাজ করতে পারেন এই ধারণা অনেকেরই ছিল না, কিন্তু সেই ধারণা ভাঙছে। তার দুটো কারণ, একটা হচ্ছে ওই 4000 কিলোমিটার ভারত জোড়ো যাত্রা পায়ে হেঁটে, আর দ্বিতীয়টা ভারত জোড়ো ন্যায় যাত্রা, সেটা একটা সাপ্লিমেন্টারি, যে যে জায়গায় যেতে পারেননি সেখানে যাচ্ছিলেন, তা অনেকটাই তো বাস গাড়িতে করে। এটা রাহুলকে ভারতের মাটিকে চিনিয়েছে। আইডিয়া অফ ইন্ডিয়া বলতে ঠিক কি বোঝায় সেটা হয়তো তিনি হৃদয়ঙ্গম করেছেন, এবং তার সেই ব্যক্তিগত অভিজ্ঞতা লব্ধ জ্ঞানকে পুঁজি করেই কিন্তু রাহুলের এই মেটামরফোসিস। আপনারা কেউ আমার বক্তব্যকে সমর্থন করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু রাহুল মাইলস টু গো। এখনো প্রধানমন্ত্রীর গ্রহণযোগ্যতা রাহুল গান্ধীর গ্রহণযোগ্যতার মধ্যে ফারাক হিউমাঙ্গাস। কিন্তু বিরোধী ইন্ডিয়া জোটের নেতা হিসাবে রাহুল কিন্তু নিজেকে আস্তে আস্তে প্রতিষ্ঠা করে দিচ্ছেন। মহুয়া মৈত্র রাহুলের বক্তব্যকে সমর্থন করেছেন, অন্যান্য ইন্ডিয়া জোটের শরিকরাও রাহুলের বক্তব্যকে কাল টেবিল চাপড়ে সমর্থন করেছেন। অর্থাৎ রাহুলকে তো শুধু কংগ্রেসের লোকজনকে নিয়ে এগোতে হবে না, তাকে ইন্ডিয়া জোটের শরিক দলের সাংসদদেরও একসঙ্গে নিয়ে এগোতে হবে। এখন প্রশ্ন হলো তৃণমূল কংগ্রেস রাহুলের এই উত্তরণকে কিভাবে দেখবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে খুব খুশি হবেন তা তো নয়। এখন ঢোক গিলে হজম করতে হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে বলেছিলেন লোকসভা নির্বাচনে ফল প্রকাশের পর তিনি রাহুলকে বার্তা পাঠিয়েছিলেন মোবাইলে, রাহুল জবাব দেননি। তারপরে লোকসভা স্পিকার নির্বাচনের প্রার্থী ঘোষণা নিয়ে কংগ্রেস তৃণমূলের মধ্যে দড়ি টানাটানি হয়। তারপরে অভিষেকের সঙ্গে রাহুল কথা বলেন, মমতার সঙ্গে কথা বলেন, বরফ কলে। আবার তৃণমূল বলছে তাদের স্ট্রাইক রেট কংগ্রেসের থেকে অনেক বেশি। আরে তৃণমূল লড়েছে 45টা আসনে, কংগ্রেস লড়েছে 330-এর কাছাকাছি আসনে। তা দুজনের সাফল্যের হারের তো পার্থক্য থাকবেই। যদিও বিজেপির সঙ্গে কংগ্রেসের যেখানে সরাসরি লড়াই, সেখানে কংগ্রেসের ফলাফল 19-এর থেকে ভালো হলেও এখনো অনেক পথ চলা বাকি আছে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, রাজস্থান,
উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল, দিল্লি এইসব জায়গায় আরো ভালো ফল করতে না পারলে কংগ্রেসের পক্ষে ইন্ডিয়া জোটের শরিকদের নিয়ে ক্ষমতায় আসা মুশকিল। তেলেঙ্গানা, তামিল, কর্ণাটকে কংগ্রেস ক্ষমতাসীন থাকলেও কিন্তু প্রত্যাশার কাছাকাছি ফল করতে পারে। যদিও 52 থেকে 99 এই জাম্পটা কম নয়, এবং রাহুলের নিজের জয়ের ব্যবধান রায়বেরিলিতে প্রধানমন্ত্রীর বেনবাস থেকে জয়ের ব্যবধানে অনেকটাই বেশি। তবে রাহুলের মেটামরফোসিস হয়েছে, পাপ্পু জেন্টলম্যান হয়ে গেছেন। যত দিন যাবে তত হয়তো রাহুলের পরিণতি বোধ বাড়বে, বিরোধী দলনেতা হিসাবে নিজের জন্য একটা আলাদা জায়গা করে নিতে পারবেন সংসদীয় ইতিহাসে। তৃণমূল ব্যাপারটাকে কিভাবে দেখবে বলা খুব মুশকিল। সম্পর্কটাই তো অম্লমধুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের কারণ রাহুল গান্ধী সীতারাম ইয়েচুরিকে অনেক বেশি ভরসা করে, যে বামেরা এখন ক্ষীণ শক্তি। মমতার বক্তব্য, রাহুল বামেদের কথা শুনে চলতে ভালোবাসেন। এখন অধীর চৌধুরী এড়ে গেছেন, নতুন প্রদেশ সভাপতি হবেন। তৃণমূল চাইছে এমন একজন সভাপতি হোক যিনি সিপিএম এর হাতে তামাক খাইবেন না। তাই 2026-এ কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সমঝোতা এখানে হতে পারে। সেই সমঝোতার রাস্তায় চলার জন্য এমন একজনকে দরকার যার অধীর বাবুর মতো মমতা বিরোধিতা নেই। শঙ্কর মালাকার দৌড়ে এগিয়ে আছেন। তাই এখন কংগ্রেসের সঙ্গে নরমে গরমে চলবে তৃণমূল। কিন্তু রাহুল বিরোধী দলনেতা হিসাবে সাফল্যের প্রথম সিঁড়িটা সাফল্যের সঙ্গে অতিক্রম করেছেন। এতে মমতা বন্দ্যোপাধ্যায় যে খুব খুশি হবেন এটা আমি ঠিক বিশ্বাস করতে রাজি নই। কংগ্রেস দুর্বল হলেই মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হন। অন্তত এই রাজ্যে কংগ্রেসের ক্ষয় মানে তার পৌষ মাস। কিন্তু মমতা, তৃণমূল যাই ভাবুন না কেন, রাহুল গান্ধী বিরোধী নেতা হিসাবে তার প্রথম পরীক্ষায় লেটার মার্কস নিয়ে পাশ করেছেন, এ কথা বলাই যায়।